দেশের অখণ্ডতা বজায় রাখতে প্রাণ বাজি রেখেছেন। দেশবাসীর ঘর বাঁচাতে নিজেরা ঘর ছেড়েছেন। এবার তাদের সম্মান জানালো রাজ্য সরকার। প্রায় ৩০০ জনের হাতে লোকতন্ত্র সেনানী সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবার আগে দেশ, এই আদর্শ আঁকড়ে দেশের সেবায় আরএসএস। এবার তারই স্বীকৃতি। হরিঃ ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। 1975 সালে জরুরি অবস্থা, গণতন্ত্র ফেরানোর ডাক দেন জয়প্রকাশ নারায়ণ। শুরু হয় অদম্য লড়াই। এদের অনেকেই সে সময় বুক চিতিয়ে লড়াই করেছেন, জেল খেটেছেন। কেউ আবার নিরন্তর লড়াই করেছেন ধর্মান্তরণের বিরুদ্ধে। কার্গিলের যুদ্ধের সময় সাধ্যমতো সাহায্য পৌঁছে দিয়েছেন। বন্যা থেকে ধস, যে কোনো বিপদে আপদে আর্তপীড়িতদের পাশে থাকতে নিজের জীবন বাজি রেখে বারবার ঝাঁপিয়েছেন এরা। এবার তাঁদের লড়াইকে কুর্নিশ জানালো রাজ্য সরকার। রবিবার নবান্নে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান অনুষ্ঠানে ৩০০ জনকে সম্মানিত করা হলো। সরকারে আসার পরে এই ভাবনাটা আমি এবং আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা এই কারণেই ভেবেছি, আপনারা যে আদর্শের বীজ বপন করেছিলেন, যে ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। আপনাদের তৈরি করা সোপানের উপরেই ভিত্তি করে কিন্তু এই সরকারটা আজকে তৈরি হয়েছে। এদিন প্রত্যেকের হাতে তাম্রপদক এবং সম্মান তুলে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 10,000 টাকা সাম্মানিক, 1,000 টাকা চিকিৎসা ভাতা এবং সারা জীবনের জন্য বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ, এবং যে সমস্ত লোকতন্ত্র সেনানী যাদের মৃত্যু হয়েছে তাদের অবর্তমানে তাদের স্ত্রী বা স্বামী এই একই সুবিধা পাবেন। বলা যেতে পারে নবজন্ম সেনানীরা প্রত্যেকেই বলছেন যে তাদেরকে যে কেউ মনে রাখতে পারবেন, এটাই তারা আশা করেননি। আমাদের গণতন্ত্র সংবিধান প্রতিষ্ঠার দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যারা 1975 সালে অমানবিক অত্যাচার সহ্য করেও মাথা উঁচু করে লড়াই করে আজকে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতবর্ষকে গণতন্ত্রের সুমহান একটি বৃহৎ রাষ্ট্রে পরিণত করেছেন, যাদের উল্লেখযোগ্য ভূমিকা এই পশ্চিমবঙ্গ থেকে ছিল, যাদের মধ্যে আমরা এই সম্বর্ধনা জ্ঞাপন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করতে পারলাম এবং আপনাদেরকে যথাযথভাবে সম্মানিত করার সুযোগ করে দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজকে তো খুব আনন্দের দিন। যারা স্বর্গগত তাদেরও স্মরণ করা দরকার। তখন প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছি, আমরা বুঝতেই পারিনি যে এরকম সরকার আসবে। এত আমাদের পশ্চিমবঙ্গে ময়লা আর জমেছে, সেই ময়লাকে সাফ করার জন্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী লেগে পড়েছে যে পশ্চিমবঙ্গের চৈতন্য ফিরুক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের জন্য কাজ করে, সঙ্গে স্বয়ংসেবকরা সমস্ত আত্মত্যাগ করে। 1975-এ তখন আমরা ছাত্র ছিলাম, এই সময় জরুরি অবস্থা ঘোষণা হয়। আমরা দেশকে ভালোবেসে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। সেই সময়তে আমরা সংকল্প নিয়েছিলাম যে স্বৈরাচারী শক্তিকে শিক্ষা দিতে হবে। আমরা 1975 সালে যখন ইন্দিরা গান্ধী নিজের স্বার্থের জন্য জরুরি অবস্থা উনি জারি করলেন, তখন ওই জনসংঘর্ষ সমিতির মাধ্যমে এটা আমাদের সকলের একটা দায়িত্ব ছিল যে এই যে আমাদের গণতন্ত্র বাঁচিয়ে রাখা। তখন আমি কলেজের ছাত্র আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক হিসেবে কাজ করছিলাম। ঝাড়গ্রাম থেকে আমি ওখানে গ্রেপ্তার হয়েছিলাম, মেদিনীপুর সেন্ট্রালে ছিলাম। অভিজিৎ চন্দ্র ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। প্রথমবার আরএসএস এর মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর কেশব ভবনে প্রথমবার
কলকাতায় আরএসএস এর সদর দপ্তরে শুভেন্দু অধিকারী কেশব ভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেশব ভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী শিল্পমন্ত্রী। 6:50 নাগাদ আজ রাজ্যের আরএসএস এর যে মুখ্য কার্যালয় রয়েছে অর্থাৎ কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে সঙ্গে কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের শিল্পমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী। মূলত আজ নবান্নে আরএসএস এর যে সমস্ত প্রবীণ প্রচারকরা রয়েছেন এবং স্বয়ংসেবকরা রয়েছেন তাদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজ সকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই সরাসরি চলে যান পানিহাটিতে। পানিহাটি থেকে সরাসরি তিনি চলে আসেন কেশব ভবনে। প্রায় ঘণ্টা দুয়েকের আজ বৈঠক হয় কেশব ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের সংঘের যারা প্রচারকরা রয়েছেন তাদের সঙ্গে। মূলত কী নিয়ে বৈঠক এখনও পর্যন্ত সে অর্থে না জানা গেলেও সার্বিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, অর্থাৎ রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএসের যারা স্বয়ংসেবকরা রয়েছেন তাদের। সামগ্রিকভাবে এই বৈঠকের পর একটি নৈশভোজেও অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আসছে পরবর্তী খবরে। পূর্বস্থলীর কমলনগর পার ভাঙছে ভাগীরথী। নদীতে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। বিপদে নদী পারে থাকা 35 ফুট উঁচু শিব মন্দির। নড়বড়ে হচ্ছে মন্দিরের ভিত, ফাটল দেখা যাচ্ছে সিঁড়িতেও। আশঙ্কায় রয়েছেন সেখানকার মানুষজন। আশঙ্কা যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে মন্দির। শ্রাবণ মাস, ভক্তদের বাড়তি ভিড় তো থাকবেই। কি অবস্থা এই মুহূর্তে রয়েছে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরো বিস্তারিত জানাবে নবকুমার আমাদের সঙ্গে রয়েছে। নবকুমার, দেখো, বিষয়টা হচ্ছে এই যে কমলনগরে এখানে দীর্ঘদিন ধরে ভাঙন ছিল, কিন্তু ভাঙনের প্রতিরোধে কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি। ক্রমশ এগিয়ে আসছে জল এবং পাশেই যে মন্দির, সে 35 ফুটের মন্দির, এবং সেই মন্দিরে রীতিমতন ভক্তদের ভিড় ধরে এই শ্রাবণ মাসে। সেখানে তারা আশঙ্কা বোধ করছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য ভক্তবৃন্দ থেকে শুরু করে এলাকাবাসী তারা প্রশাসনের কাছে দাবি করছি ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা না নিলে যে কোনো সময় এই প্রাচীন মন্দির ভেঙে পড়তে পারে এবং তাদের যে কোনো সময় একটা বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে আসতে পারে। তাই তারা চাইছে যে প্রশাসন দৃষ্টি নিক্ষেপ করুন। আর দেখা যাক সেখান থেকে প্রশাসনের তরফ থেকে কি দৃষ্টিভঙ্গি আছে, কারণ যেভাবে জল এগিয়ে আসছে তাতে যে কোনো সময় বড় রকম বিপদ আসতে পারে। বেশ, ধন্যবাদ। গত 7-8 মাস থেকে এই ভাঙনটা বারবারান্ত শুরু হয়েছে। এই ভাঙনের ফলে কৃষক পরিবার যারা রয়েছে তাদের জমি জায়গাগুলো একটা ভাঙনের মুখে পড়ে গেছে। গঙ্গার স্রোতের পরিবর্তনের ফলে সেই যে কংক্রিটটা নষ্ট হয়ে যায়, পাড় বাঁধানো যে কংক্রিটটা ছিল, যার ফলে যে মন্দিরটা চরমভাবে এখন ক্ষতিগ্রস্ত। যে মন্দিরের তলাগুলো আর কোনো মাটি নেই, মন্দিরটা প্রায় শূন্যের উপর দাঁড়িয়ে আছে। যে একটা নর্মাল যে কংক্রিট ছিল সেই কংক্রিটের উপরে মন্দিরটা দাঁড়িয়ে। মন্দির বাঁচানো, ভাঙন রোধ হলে তো আমার চাষযোগ্য জমি বাঁচবে, এলাকাটা গঙ্গাটা ঠিক পথে যাবে, পার ভাঙবে না। এখানে যে ঘাট আছে সেই ঘাটে প্রচুর লোক স্নান করতে আসে, সেটা ঠিক থাকবে, মন্দিরটা রক্ষা পাবে। রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান গতকাল থেকে 17ই আগস্ট বিশেষ কর্মসূচি রাজ্যে। বাঁকুড়ার পাত্রশহরের ছবি দেখাবো। বাঁকুড়ার পাত্রশহরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পদযাত্রায় সামিল হন তিরঙ্গা যাত্রায় শিশুদের মাঝে সাংসদ সৌমিত্র খা। মিছিল শেষে 2 শিশুকে কেক কিনে দেন সাংসদ। মিছিলে প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি ছিলেন, ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারাও ছিলেন। ভারতকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। সবাই আমরা জাতীয় পতাকা নিজ নিজ হাতে নিজের বাড়িতে আমরা যেন লাগাতে পারি, এবং আমরা এই 15 আগস্ট খুব ভালোভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, চলুন আমরা সবাই একসাথে দেশমাতৃকার গান গাই, দেশকে এগিয়ে নিয়ে চলি। মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে নতুন হল্ট স্টেশন। শিয়ালদা লালগোলা শাখায় তৈরি হবে নসিপুর হল্ট। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এবং অপেক্ষায় শুধু ট্রেন থামার।
মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় নসিপুর। দীর্ঘ 22 বছর পর এখানে থামবে ট্রেন, তৈরি হবে নতুন স্টেশন, নাম নসিপুর হল্ট। আশেপাশে যে এলাকাগুলো আছে, আমরা লালবাগ বা আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরতে হয় এবং নসিপুরটা চালু হলে আমাদের খুব সুবিধা হতো। যে কোনো লোকাল ট্রেন কিছু চললেও মানুষ উপকৃত হবে। শিয়ালদা লালগোলা শাখায় একটা সময় ছিল নসিপুর রোড স্টেশন। 2004 সালের পর থেকে এখানে আর ট্রেন থামে না। তখন থেকে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের শুরু। এই নসিপুরের একদিকে মুর্শিদাবাদ, আরেকদিকে জিয়াগঞ্জ স্টেশন, দুদিকেই দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানে পৌঁছে ট্রেন ধরতে বাড়তি খরচ হয়, তাই নসিপুরে স্টেশন চালুর দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্যে পালা বদলের পর উদ্যোগ নেন মুর্শিদাবাদের বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। নসিপুর হল স্টেশন চালু হলে আরও কাছে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশন। স্থানীয়দের দাবি, এর ফলে বহরমপুরে হাসপাতালে যাওয়া যেমন সহজ হবে, তেমনি সুবিধে হবে ব্যবসার কাজে। ব্যাপক সুবিধা হবে। কাছে যদি স্টেশন থাকে, দূরে কেউ যাবে না, মানুষ এখান থেকে ট্রেন ধরবে, আমরা তাতে খুব খুশি হব। মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ উনি কথা দিয়েছিলেন, নসিপুর হল স্টেশন পুনরায় তিনি চালু করার কথা তিনি রেখেছেন। ব্যবসার থেকে শুরু করে পর্যটন কেন্দ্রিক যে লাভ সেটা পাবে সেখানকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা।